সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে জটিল বিতর্কের মুখোমুখি রাজনৈতিক অঙ্গন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার না রাষ্ট্রের মৌলিক সংস্কার, কে করবে সংস্কারের বাস্তবায়ন, এই বিষয়গুলোতেই রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানিয়েছেন, সংস্কার কি আমি বুঝি না, আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ডক্টর ইউনূসের প্রধান দায়িত্ব একটি নির্বাচন করা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, বাংলাদেশের জনগণ এখনো মনে করে অন্তর্বর্তী সরকার তাদের একটা ভালো সমাধান। তারপরে একটি ভালো নির্বাচন উপহার দিতে আমরা নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছি। এই বাস্তবতায় সংস্কারে ঐক্যমত কতদূর, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা রাজনৈতিক অঙ্গনের সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক গণঅভ্যুত্থানের পরপর সময়টা থেকেই দেখছি। বর্তমান সময়ে যে বিতর্কটা আমরা দেখছি, মূল জায়গাটা হচ্ছে রাষ্ট্রের আমূল পরিবর্তন, মৌলিক সংস্কার নাকি নির্বাচন কেন্দ্রিক সংস্কার, কোনটিতে সমাধান? দেখুন, রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তনের সংস্কার, এটা তো হতে হবে, এবং এটা হবার জন্যে কিন্তু আমরা আজ থেকে প্রায় 3 বছর আগে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার কর্মসূচি সকল রাজপথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতির সামনে উপস্থাপন করেছি, এবং সেটা একেবারে 3 মাস 6 মাসের বা 1 বছরের বিষয় নয়। এই 31 দফা রাষ্ট্র মেরামতের এই যে মৌলিক সংস্কার, এটা দীর্ঘমেয়াদী একটি চলমান প্রক্রিয়া, এবং সেই চলমান প্রক্রিয়াটি চালাবার জন্যেই, এই রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো করবার জন্যেই আমরা এখন বলছি যে নির্বাচনের আগে যে অত্যাবশ্যকীয় সংস্কার, সেটুকু করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র যখন চলে যাবে তখন সংসদে সেই দীর্ঘমেয়াদী মৌলিক পরিবর্তনের যে সংস্কার, এ নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, এগুলো সব হবে, এগুলো চলতে থাকবে, সংস্কার চলতে থাকবে। 5 বছর পর পর নির্বাচন হবে, নতুন সরকার আসবে, নতুন সংসদ আসবে, যে জায়গাটিতে আগের সরকার এবং সংসদ রেখে গিয়েছিল সেই জায়গা থেকে আবার ওই ধারাবাহিকতায় পরের সংসদ শুরু করবে। এভাবে সংস্কার কর্মসূচি চলতে থাকবে। আমরা বিএনপি এবং রাজপথের যে দীর্ঘদিনের রাজপথের যারা রাজনৈতিক দল, তারা কেউই কিন্তু সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু কেউ কেউ মনে করছেন যে সংস্কার এমন এক জিনিস যেটা 3-6 মাসে বা 1 বছরে শেষ করে নির্বাচনে যাব। তাহলে আমি মনে করি যে তাদের সংস্কারের ধারণাটাই তাদের কাছে খুব পরিচ্ছন্ন না, পরিষ্কার না। আহমেদ আজম খান, আপনারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা যেমনটি জানালেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে, তিনি বলেছেন জনগণ তো ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, জনগণ ভাবছে এখন অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যে আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার আমি দেখেছি এবং পড়েছি। ওনার প্রতি আমার নয়, শুধু পুরো জাতির অনেক শ্রদ্ধা আছে, সম্মান আছে, আর সেই সম্মানটি রেখেই বলি আমরা এই মুহূর্তে আমরাও নির্বাচন চাই না, এই মুহূর্তে জনগণও নির্বাচন চায় না। আমরা তো নির্বাচন চাই এখন থেকে প্রায় 8 মাস পরে ডিসেম্বরে। আর জনগণ নির্বাচন চায় কি চায় না সেটা কিন্তু প্রতিফলিত হবে ব্যালটের মধ্য দিয়ে। কাজেই প্রধান উপদেষ্টার সাথে আমাদেরও কিন্তু তফাৎটা খুব বেশি নেই। এই যে সংস্কারের জন্যে যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ এজেন্ডাই কিন্তু আমরা একমত পোষণ করেছি, আর যেগুলোতে একমত হতে পারিনি, গণতন্ত্রতে সব কিছুতে তো একমত হওয়া যায় না। গণতন্ত্র এমন একটা পদ্ধতি যেখানে বহু মত বহু পথ,
তারপরেও সেগুলো চার্টারে থাকবে, আমরা পরবর্তী সংসদে আলোচনা করব, তারপরে সংসদে আলোচনা করব, এগুলো চলতে থাকবে, এগুলো চলমান প্রক্রিয়া। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটাও একদিকে সঠিক বলছেন যে এই মুহূর্তে আমরাও চাই না, জনগণও চায় না। আমরা চাই এখন থেকে আরও 8 মাস পর ডিসেম্বরের নির্বাচন, এবং আমরা সেজন্যে এই ঐক্যমত্য কমিশনকে, সংস্কারের যত কমিশন আছে তাদেরকে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা কিন্তু সহায়তা করে যাচ্ছি, আমরা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছি। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই যে ঐক্যমত্য কমিশন যতবার বিএনপিকে, মাঠের সকল রাজনৈতিক দলকে যতবার ডাকছে ততবার কিন্তু আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, সমর্থন দিচ্ছি। এতে কিন্তু আমাদের কোনো কার্পণ্য নেই। কিন্তু আপনিও জানেন যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা অবশ্যম্ভাবী, গণতন্ত্রের প্রধান স্তম্ভই হলো নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের আবার নতুন যাত্রা শুরু করতে চাই আমরা। সেই জন্য আমরা এখনই নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র, গণতন্ত্রের মূল কাঠামো কিংবা ভিত্তি এখনো তৈরি হয়নি। আসলেই কি তাই? আপনি অনেকটা চমৎকার বলেছেন যে শুধুমাত্রই নির্বাচন না, নির্বাচন অন্যতম একটা স্তম্ভ, আর অন্য কাঠামো তৈরি হয়নি। এটা তো আপনি চমৎকার বলছেন। কেন তৈরি হয়নি? কারণ এই যে 5 বছর পর পর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বারবার রুদ্ধ হচ্ছে, যে কারণেই এই গণতন্ত্রের যে অন্যান্য মাধ্যমগুলো বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এগুলো দাঁড়ায়নি। যখনই আপনার নির্বাচন এবং গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে, 5 বছর পরপর যখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যখন ক্ষমতা হস্তান্তর হবে শান্তিপূর্ণ পর্যায়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, তখনই দেখবেন যে সকল প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো? যে একটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দাঁড়া করবার জন্যে, সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার জন্যে এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটা বড় মাধ্যম, আর তার জন্যে নির্বাচন সবচেয়ে বড় স্তম্ভ। কাজেই গণতন্ত্র নির্বাচন ছাড়া এগুবে না, গণতন্ত্রই শুরু হবে না। এই জন্যই আমরা বলছি গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ যদি নির্বাচন হয়ে থাকে, 12টি নির্বাচন আমাদের দেশে হয়ে গেছে, 13তম নির্বাচনের অপেক্ষায় রয়েছে আমরা, তাহলে আমরা এখনো রাজনীতিতে এত এত সংকট কেন দেখছি? রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটা জরুরি সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ আজম খান। ডক্টর জাহিদুর রহমান, আমরা যখন সংস্কার বিষয়ে আলোচনা করছি তখন এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছেন, আমরা দেশে বাকশাল করতে যাচ্ছি না, সবাইকে একমত হতে হবে। এটা যারা চিন্তা করে এটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনা করেছিলেন। যেখানে ঐক্যমত্য হয়েছে, যেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নেই, এর বাইরে যেতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, তার মানে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি বিগত সময়ের ইতিহাস তুলে ধরি, 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা 3 জোটের রূপরেখার কথা শুনেছিলাম, তারপর 11 সরকারের সময় আমরা দেখেছিলাম বেশ কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটি পরবর্তী নির্বাচিত সরকার যে সেই প্রস্তাবনা নাকচ করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি যে হবে না সেই নিশ্চয়তা কোথা থেকে পাবো আমরা? ধন্যবাদ। এবং বিএনপি যা বলেছে, আমি বিএনপিকে একটা জায়গায় ধন্যবাদ দিই। খেয়াল করুন, 3 জোটের রূপরেখার মধ্যে বিএনপিও অ্যাগ্রি করেছিল, পরবর্তীতে সেটা থেকে তারা ডিভিয়েটেড হয়েছে, কেউই আর সেটা রক্ষা করেনি। এবার বিএনপি একটা ইন্টারেস্টিং কাজ করছে, এটা আমি খুবই পজিটিভ লক্ষণ হিসাবে দেখছি। নিশ্চিতভাবে বিএনপি অনেকগুলো সংস্কার অনেকগুলো মেনেছে, প্রায় সবগুলোই বলবো আমরা, কিন্তু 2-একটা কোর জায়গায় তাদের দ্বিমত আছে। যেমন সংবিধানের আর্টিকেল 70 তারা একটা এক্সট্রা জিনিস ঢোকাতে গেছেন, এটা ঢোকানো একেবারে ভুল হবে বলে আমি মনে করি। একইভাবে উচ্চকক্ষ তারা যেভাবে তৈরি করতে চান, আমি সেভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি আছে। আচ্ছা, এখন একটা পয়েন্টকে আমরা খেয়াল করছি, আচ্ছা বিএনপি কি পারতো না বলতে যে আমরা সব কিছুর সাথে একমত, সব কিছু করে দিই, আমি সব করে দিলাম, তারপর নির্বাচন হয়ে যাক, তারপর ভুলে গেলাম, আমি তখন ক্ষমতায় চলে এসেছি। বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পর আগের কথা ভুলে যাওয়ার টেন্ডেন্সি তো প্রচুর আছে।
কিন্তু খেয়াল করবেন বিএনপি এখন বদনামের ভাগীদার হচ্ছে, সমালোচিত হচ্ছে। শিক্ষিত মধ্যবিত্তরা কিন্তু বিএনপিকে অনেকেই বেশ শক্ত চাপ দিচ্ছে সংস্কারের ব্যাপারে, সে সংস্কার চায় না। কিন্তু তারপরে বিএনপি যতটুকু করবে, সে যতটুকু মিন করে ঠিক ততটুকুই বলছে। আমি এই পজিটিভ দিকটা নিতে চাই। এবং যারা মামিক খসরু যেটা বলেছেন এই কথাটা একদিক থেকে খুবই সঠিকও। সব মানুষ ইভেন কোর সংস্কারের প্রশ্ন, যেমন বিএনপি দুবারের বেশি পরপর দুবারের বেশি থাকা যাবে না, মাঝখানে আবার গ্যাপ দিয়ে আবার থাকা যাবে। আর কেউ কেউ বলছেন, কেউ কেউ চান এন্টায়ারলি একজন মানুষ জাস্ট দুবারের বেশি হতে পারবেন না। এখন বিএনপি এটা না চাইতে পারে, তার তো সেটা ডিফারেন্ট দল, সে তার দলটাকে কিভাবে দেখবে। যেমন আমি তাকে প্রশ্ন পাল্টা করি, আমেরিকাতে এই সিস্টেম আছে যেসব দেশের প্রধানমন্ত্রী, ভারত এতদিন ধরে গণতন্ত্র চর্চা করে, ওদের কি নিয়ম আছে? উত্তর হচ্ছে নেই। সুতরাং কেউ যদি মনে করে আমি এটা রাখবো, ইয়াস, তাতে যেটা হতে পারে, যেটা মিস্টার খসরু বলছেন, অনেকদিন থেকে বলছি, সংস্কার যেটা যেটা হবে সেটা সেটা করে ফেলা, আর বাকিগুলোকে আসলে পলিটিক্যাল এজেন্ডাতে কনভার্ট করা দরকার। ধরুন এনসিপি মনে করছে দুবার এর বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, আর একবার কেউ যদি প্রধানমন্ত্রী হন তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। বিএনপিটা মানলো না, শেষ পর্যন্ত আমরা ধরে নিলাম ওটা বাদ দিয়ে সংস্কার হোক। এনসিপি তার রাজনীতি ওটার উপরে ভিত্তি করে করুক, যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে কিন্তু এটা করব, এবং সে জনগণকে বোঝাক যে দুবারের বেশি প্রাইম মিনিস্টার হলে কি কি ক্ষতি হয়। হতে পারে তাদের চাপে বিএনপি নিজেই এটাই রাজি হবে পরবর্তীতে গিয়ে, অথবা যদি সে রাজি না হয় এবং এনসিপি বা অন্য কোনো দল যদি জনগণের সাথে বেশি কানেক্ট করতে পারে, পরের বার সে নির্বাচিত হবে। এভাবেই আসলে সংস্কারগুলো কাজ করে। কিছু সংস্কার যেগুলো হচ্ছে সেগুলো একমত হয়ে করে ফেলা ভালো, এবং মানে 3 জোটের রূপরেখা সবাই একমত হয়েছিল। আর 1-11টা তো আরো ডিজাস্টারাস, কারণ 1-11 সংস্কার চাপিয়ে দিতে চেয়েছিল। সংস্কার চাপিয়ে দেওয়ার জিনিস না। যদি আমাদের এখানে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই বিএনপি, জামায়াত, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, ভালো হোক খারাপ হোক, এগুলোই আমাদের পলিটিক্যাল পার্টি। কোনো একদিন আরো নতুন কোনো ভালো আরো অন্যরকম পলিটিক্যাল পার্টি যদি আসবে, সো তাদেরকে যদি আমরা একমত করে সিদ্ধান্ত নিতে পারি তাহলে নেব। আমি প্রায় না ভোটের এক্সাম্পল দিই। আমি তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আমরা না ভোট রেকমেন্ড করেছি। আমিও চাই না সবাই একমত না হলে এটা আনা হোক। 1-11 এনেছিল, ফলে একটা নির্বাচনে ছিল, কিন্তু এরপর যখন এটা সংসদে যখন আরপিও সংশোধন করতে গেল, আওয়ামী লীগ প্রস্তাব তুললো, বিএনপি কিন্তু এটা প্রটেস্ট করেন নাই। মানে বিএনপিও চেয়েছে না ভোট বাতিল হয়ে যাক। তো একমত না হলে আসলে এগুলোই হবে। সুতরাং যতটুকু তো একমত হই আমরা ততটুকু করে নির্বাচন হোক, তারপর এটার নিয়ে রাজনীতি চলতে থাকুক। কিন্তু আমরা দেখছি যে একটা বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে সংবিধান সংস্কার ইস্যু নিয়ে। জি, সেটিকে কি আসলে অন্তর্বর্তী সরকারের কোনোভাবে এখতিয়ার আছে হাত দেওয়ার? একেবারেই নেই। আসলে যেটা করার চেষ্টা সেটা হচ্ছে এটা একটা পার্লামেন্টকেই করতে হবে। এখন এই পার্লামেন্টের চরিত্র কেমন হবে ওই আলাপটা আছে। আইদার কি জাস্ট একটা গণপরিষদ হবে, নাকি 70 সালে আমাদের যেটা হয়েছে একটা মিক্সড পার্লামেন্ট হয়েছিল, ওটা গণপরিষদ হিসাবেও কাজ করবে, সে কনস্টিটিউশন লিখবে এবং সে সাধারণ সংসদ হিসাবেও কাজ করবে। আবার আরেকটা অপশন হতে পারে সংসদ নিজে সাধারণ একটা সংসদ, সবাই যা যা একমত হলো তারা সেগুলো একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করে ফেললো। এই সরকার যেটা করতে পারে সে হচ্ছে সংবিধান সংস্কারের পয়েন্টগুলোকে একত্র করে সরকার যেটা করতে চাচ্ছে সেটাই করা উচিত। একটা জুলাই চার্টার হোক, আমরাও জাতির সামনে আসলে লিখে পড়ে দেখিয়ে দেব যে এই জিনিসগুলো আমরা একমত হয়েছি, এগুলো আমরা করব। সো আইনের এই পরিবর্তনগুলো তো এখন অধ্যাদেশ দিয়ে করে ফেলা যাবে, আর যে সংবিধানের পার্টটা আছে সেটা পরবর্তী। আমরা এখানে বিএনপি খুবই সিগনিফিক্যান্ট একজন নেতা আছেন, আমরা ধরে নিলাম বিএনপি সরকারে গেল এবং ওই চার্টারটা তারা বাস্তবায়ন করলো না, সংবিধানের ওই অ্যামেন্ডমেন্টগুলো করলো না, আমরা তখন শোরগোল করব, সেই চেষ্টা করব। কিন্তু এটা পরবর্তী পার্লামেন্ট ছাড়া কনস্টিটিউশন আসলে নতুন করে লেখা বলুন অথবা সংশোধন করা বলুন করা যাবে না। যে প্রস্তাবনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা। জি, এক ব্যক্তি প্রধানমন্ত্রী, এক ব্যক্তি সংসদীয় প্রধান, এক ব্যক্তি দলীয় প্রধান। আমরা বিগত শেখ হাসিনার শাসনামল যদি দেখি, 1.5 দশকে কিন্তু তিনি গণতন্ত্রের মোড়কে যাত্রা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। আমি একটা প্রশ্ন করি পাল্টা। ধরুন আমাদের এখনকার কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর হাতে 2টা ক্ষমতা নেই। একটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে কি আছে, প্রায় আমরা ব্যালান্সিং এর কথা শুনি। রাষ্ট্রপতির হাতে আছে প্রধানমন্ত্রী নিয়োগ 48(3), প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে আসলে তার তেমন কিছু করার নেই, কারণ যিনি মেজরিটি হচ্ছেন তাকেই আগে ডাকা হবে সরকার গঠন করার জন্য, মেজরিটি প্রকাশের জন্য। আচ্ছা, প্রধান বিচারপতি নিয়োগ, আপনাকে আমি একটা প্রশ্ন করি, ডু ইউ রিয়েলি বিলিভ শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি স্বাধীনভাবে
একজন প্রধান বিচারপতি নিজের মতো করে নিয়োগ করেছেন। সেখানেই তো আমার প্রশ্ন যে প্রধানমন্ত্রীকে আমরা একচ্ছত্র ক্ষমতা দিচ্ছি, তাহলে একটু খেয়াল না, তাহলে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র আমরা কিভাবে ঠেকাবো? আচ্ছা, কিন্তু আমি কিভাবে প্রশ্নটা আগে এই প্রশ্নের জবাবের মধ্যে আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের যে কোনো, আমাদের কিন্তু এটা কোনো চর্চাই নেই যে সবচেয়ে সিনিয়র যিনি, ভারতে কিন্তু একটা নর্ম আছে, আইন নেই, সবচেয়ে সিনিয়র যিনি বিচারপতি থাকেন সুপ্রিম মানে আপিল বিভাগে তাকে প্রধান বিচারপতি করা হয়। এই নর্ম তারা ফলো করছে। আমাদের এটা নেই, আমাদের এটা নিয়ম নেই। তো রাষ্ট্রপতি তো চাইলে আপিল বিভাগে যে কোনো একজনকে প্রধান বিচারপতি করতে পারেন। আমরা কি বিশ্বাস করি শেখ হাসিনার সময়ে উনি এটা করেছিলেন? করেনি। তার মানে সংবিধান আমরা লিখে দিয়েছিলাম, তারপর সেটা পারফর্মড হয়নি। আমরা এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য একটা কাউন্সিলের কথা বলা হচ্ছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ, প্রধানমন্ত্রীও সেই কাউন্সিলের একজন হবেন, সাথে আরো কিছু মানুষজন, এর মধ্যে বিরোধী দলের ইনভলভমেন্ট থাকবে, রাষ্ট্রপতি থাকবে, প্রধান বিচারপতি থাকবে, এবং কেউ কেউ আবার বলছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে সরিয়ে নেওয়ার জন্য। যাই হোক, একটা বডি যখন কাজটা করবে তখন সেই চেষ্টাটা বেটার হবে। কিন্তু আমি পাল্টা কথা বলি, তারপরে যে জিনিসটা দাঁড়াবে তার মধ্যেও দেখা যাবে সরকারের প্রতিনিধির সংখ্যা বেশি, শেষে যদি ভোটাভুটি করতে হয় দিনের শেষে প্রধানমন্ত্রী যা চান তাই হবে। তাহলে আপনার প্রশ্নের জবাব হচ্ছে কিভাবে করব? এটার জবাব নেই, এটার জবাব নেই। কারণ হচ্ছে ব্যক্তি যদি মনে করে আমি ম্যানিপুলেট করবো, ধরুন ট্রাম্প, আমি একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিই। এল সালভাদরের এক নাগরিককে দেশে পাঠিয়ে দিয়েছে ট্রাম্প জোর করে, সন্ত্রাসবাদী ইত্যাদি বলে। তো ওই ভদ্রলোক কেস করেছে, সে আমেরিকার বৈধ সিটিজেন, মানে বৈধ বাসিন্দা ছিল, গ্রিন কার্ড ছিল। তো ওদের লোয়ার কোর্ট, এমনকি সুপ্রিম কোর্টও রায় দিয়েছে ওকে আমেরিকায় ফেরত আনতে হবে। ট্রাম্প বলেছে আনবো না। মানে ওদের সুপ্রিম কোর্টও রায় দিয়েছে, পরে একজন সেনেটর গেছে ওখানে, তাকে কিভাবে আনা যায়, কিন্তু ট্রাম্প বলছে আমি তাকে আসতে দেবো না। সে ওই এল সালভাদরের প্রেসিডেন্টকে টাফ ভাবে বলেছে ওকে তুমি পাঠাতে পারবে না। এই যে সর্বোচ্চ আদালত রায় দিল, আপনি যে শুনলেন না, কি করবেন? আমেরিকায় ফান করে কেউ কেউ বলছে তাহলে কি সুপ্রিম কোর্টের একটা পুলিশ লাগবে, একটা সেনাবাহিনী আলাদা লাগবে ট্রাম্প যদি না শোনে, ট্রাম্পকে এটা মানানোর জন্য? সো এইরকম জটিল সিচুয়েশনগুলো আসে। দিনের শেষে ব্যক্তি এবং যারা শাসন ক্ষমতায় থাকবেন তাদেরও একটা গণতান্ত্রিক মন মানসিকতা লাগবে এবং জনগণের চাপ লাগবে, তাহলে হয়তো এটা কাজ করে। আর এর মানে এই না আমি বলছি যে সংবিধান সংশোধন করতে হবে না, আইন সংশোধন করতে হবে না, কিন্তু আমরা কেউ কেউ মনে করছি এগুলো সংশোধন করে সুন্দর মতো লিখে টিকে ফেললেই সব ঠিক হয়ে গেছে। ইটস নট কারেক্ট ইন ফ্যাক্ট। এবং বলা হয়ে থাকে বিগত সময়ে আমরা রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে ফ্যাসিবাদ দেখেছি এবং আমরা সংসদীয় ফ্যাসিবাদ, নতুন একটা টার্ম, এটিও আমরা দেখেছি। সেটি আসলে বিলোপের আমাদের কাছে কি উপায় রয়েছে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ প্রত্যেকের এই পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি যে সংসদীয় ফ্যাসিবাদ, এই বিষয়টি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? সংসদীয় ফ্যাসিবাদ, ইনফ্যাক্ট আমি একটা জায়গায় দ্বিমত করি, মানে আওয়ামী লীগ সরকারকে সর্বোচ্চ 18 সালের আগ পর্যন্ত ফ্যাসিবাদী সরকার যদি কেউ বলে, আমি হয়তো তর্ক করে মেনে নেব। আওয়ামী লীগ 8 সালে ক্ষমতা আসার পর থেকেই, বিশেষ করে 11 সালে যখন সে সংবিধান সংশোধন করেছে, ওর মধ্যে একটা ফ্যাসিবাদী প্রবণতা ছিল। 18 থেকে আওয়ামী লীগ যা হয়েছে, আমি এটাকে ফ্যাসিবাদ বলতে প্রস্তুত নই। আমি প্রায় কথা বলি, শেখ হাসিনাকে যদি আমরা ফ্যাসিবাদী বলি, তাহলে ট্রু ফ্যাসিস্ট যারা, হিটলার, মুসোলিনি, এদেরকে অপমান করা হয়। হিটলার, মুসোলিনি প্রচুর মানুষ হত্যা করেছেন, কিন্তু আপনি শুনেছেন যে হিটলারের কোনো একজন পিয়ন বিরাট বড় লোক হয়েছে? ডাকাত ছিল হিটলার। হিটলার পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে ছিল। নো, শেখ হাসিনা আপাদমস্তক একটা মাফিয়া, তিনি একটা মাফিয়া রেজিম এস্টাবলিশ করেছেন। স্টেটের পাওয়ার ব্যবহার করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে তিনি একটা নেক্সাস তৈরি করেছিলেন, যার মধ্যে পলিটিক্যাল পিপল ছিল, ব্যুরোক্রেসি ছিল, বিজনেস পিপল ছিল, এবং বিদেশি বিভিন্ন সংস্থার লোকজন, ভারতের লোকজন টোকজন মিলে একটা মাফিয়া রেজিম তৈরি করেছে। সো 18 পর থেকে এটা আসলে অনেকে ফ্যাসিবাদী বলে, আমি একেবারেই মনে করি না। কারণ ফ্যাসিবাদের জন্য সমর্থন লাগে, বয়ান লাগে। 18 সালের পর বা 18 সালে আওয়ামী লীগের কি সমর্থন ছিল? আওয়ামী লীগ ভোট পাবে না জেনেই রাতের বেলা সিলটিল মেরে দিয়েছিল। এ হচ্ছে তাদের অবস্থা। ফ্যাসিবাদী দল হচ্ছে, আমি মনে করি, ভারতের বিজেপি। ওর একটা বয়ান আছে, ওই বয়ান মানুষ গ্রহণ করে এবং ভোট দিলে কিন্তু সে জেতে। সে কিন্তু এটা দিয়ে অন্যদেরকে ধ্বংস করছে, কিন্তু সমাজে তার একটা বিরাট গ্রাউন্ড আছে। আওয়ামী লীগের তো গ্রাউন্ড ছিল না। আমি যারা মোটা দাগে আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের বেনিফিট নেয় না, আমি অনেক মানুষকে দেখেছি আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ। সো ইট ওয়াজ নট এ ফ্যাসিস্ট পার্টি। যেটা বলছিলাম, এখন এটাকে আসলে ঠেকানোর কি উপায় আছে? আমি সবসময় মনে করি আমরা কিছু সংস্কারের কথা যে বলছিলাম, কিন্তু অনেক সংস্কার করবো, এগুলো প্রত্যেকটা এই ধরনের প্রবণতাকে ফাইট করার জন্য
আংশিক কাজ করবে, আংশিক কাজ করবে। দিনের শেষে ডেমোক্রেসিকে আসলে রক্ষা করতে হয় জনগণকে। জনগণ যখন প্রতিটা ক্ষেত্রে ফাইট করে, প্রত্যেকটা ডেভিয়েশনে ফাইট করে। একটা ছোট উদাহরণ দিই আপনাকে। 3 জন সাংবাদিকের চাকরি গেছে। একজন উপদেষ্টাকে তারা প্রশ্ন করছিলেন, প্রশ্ন করতে করতে বিতর্কে জড়িয়ে পড়েন, মতামত দেন। আমি দেখলাম কেউ কেউ বলছেন সাংবাদিকদের মতামত কেন দিবে, উনি তো প্রশ্ন করার জন্য এসছেন, উনি এ ধরনের বাহাসে জড়াবেন কেন? হতে পারে কখনো কখনো। তারপরও ওই সাংবাদিক যে ঠিকঠাক মতো কথা বলেছেন এটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, তর্ক বিতর্ক করতে পারে। কিন্তু কি হলো এরপর? জুলাই রেভলিউশন অ্যালায়েন্স বা এরকম নামের একটা ফেসবুক পেজ থেকে আলটিমেটাম দেওয়া হলো, 3টা চ্যানেলের ছিল, 3 জনকে যদি 24 ঘন্টার মধ্যে চাকরিচ্যুত করা না হয় তাহলে তারা ওদের দিকে মার্চ করবে। এর মধ্যে আমি নাম বলছি না, একটা চ্যানেল মিডিয়ার কাছে স্বীকার করেছে এই হুমকি কারণ, আসলে অন্য ক্ষেত্রে কারণ এটাই। এই যে ঘটনাটা ঘটলো, যে 3 জন করলো, তার সাংবাদিকতা সুলভ নাও হতে পারে এবং এটা সত্য, সে ভেতরে কোনো হিডেন এজেন্ডা নিয়েও কাজটা করতে পারে। কিন্তু এই যে তার চাকরি চলে গেল, আমরা কি প্রতিবাদ করছি সবাই মিলে? রাদার আমরা এটাকে সাপোর্ট করার চেষ্টা করছি। আমরা অনেকেই দেখছি যে এটাকে সাপোর্ট করছি। একজন অভিনেতাকে রাস্তায় ধরিয়ে পেটানো হলো, তাকে রিমান্ডেও নেওয়া হলো, 10 দিন রিমান্ড চাওয়া হলো, 7 দিন রিমান্ড দেওয়া হলো। উনি আওয়ামী লীগের নির্বাচন করতে চাইছেন এবং আমি অবাক হয়ে দেখি অনেকে ফেসবুকে তার ভিডিও শেয়ার করে দেখাচ্ছেন তিনি কি আজে বাজে কথা বলেছেন। আজে বাজে মানে আওয়ামী লীগের পক্ষে এবং বিরোধী দলকে হুমকি ধামকি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনাব সিদ্দিক ওনার তো কোনো মামলা ছিল না, উনি বাইরে হাঁটছিলেন, ওনাকে পিটিয়ে ভিডিও করে পুলিশের কাছে নেওয়া হলো। ভিডিও তো আমরা দেখলাম কে তাকে পিটিয়েছে, পুলিশ কি কে তাকে পিটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। খেয়াল করুন সমাজে ফ্যাসিবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়। আর এই মবক্রেসির আসলে শেষ কোথায়? আমি জানি না, আমি সরকারকে ব্লেম করছি এই কারণে। এই যে 3 সাংবাদিকের কথা বললাম, আমি নিশ্চিত সরকারের দিক থেকে কাউকে চাকরিচ্যুত করতে বলা হয় নাই এবং জনাব ফারুকী সংস্কৃতি উপদেষ্টা বেশ স্মার্টলি ঠান্ডা মাথায় এই জিনিসগুলো হ্যান্ডেল করেছেন। কিন্তু এই যে মব ঠেকাতে পারলো না বা সরকার মব ঠেকাতে চাইছে না, এটা খুব জরুরি কথা। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যেখানে কিছু মব তৈরি হচ্ছে সেখানে সরকার শেষ ঠেকাতে চাইছে না। আমি এই ক্ষেত্রে শেষ কোথায় বলছেন, আমার কাছে মনে হয় এটা খুব সহজে শেষ হবে না। নিশ্চয়ই আপনার নজরে এসেছে, জি, বর্তমান সরকারের সময়ও গায়েবী মামলা ফিরে এসেছে বলে মনে করে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। বিবৃতিতে তারা উল্লেখ করেছে অভিনেতা ইরেশ জাকের সহ 25 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এবং আরো অভিনেত্রীদের নামেও করা হয়েছে 17 জন। আর 17 জন মানে অভিনেত্রীরাও আছে তারা হত্যা মামলার মধ্যে, এর আগেও হয়েছে। সো যে কথাটা প্রশ্নটা করছিলেন, তাহলে ফ্যাসিবাদ ঢুকছে কিভাবে খেয়াল করছেন? আওয়ামী লীগের ওপরে ফ্যাসিবাদী হওয়া যাবে? যিনি আপনার উপরে অবিচার করেছেন, আমি সবাইকে সরিয়ে রাখি, শেখ হাসিনাকে যদি হাতের রেঞ্জে আমরা পাই, তাকে পেটাবো, তাকে পিটিয়ে মেরে ফেলবো? শুড উই অ্যালাউ দ্যাট? নো, আমরা বিচার চাই। একটা রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করে, বিচারে তার ফাঁসি হতে পারে, কিন্তু আপনি এটা করতে পারেন না। কিন্তু সমস্যাটা খেয়াল করুন, ওদেরকে যখন পেটাচ্ছে, যখন এই যে আমি কথা বললাম না, আপনি নিশ্চিত থাকেন এখানে কমেন্টে অনেকে লিখবে আপনি অত সুশীলগিরি দেখাচ্ছেন কেন, ওটা কেন, সেটা কেন, ওদেরকে পেলে পেটাতেই হবে, হাত পা ভেঙে দিতে হবে, মেরে ফেলতে হবে। ফলে সমাজে এটার বিরুদ্ধে কথা বলা দূরেই থাকুক, এটা সম্মতি উৎপাদন করা হচ্ছে, এক ধরনের ট্যাগিং কালচার তৈরি হচ্ছে। সো এইভাবেই আসলে কাজ করে। ঠিক একইভাবে উল্টো গণতন্ত্র কোথায় কাজ করে? যেখানে যেখানে অবিচার হবে, আইন ভাঙা হবে, সেটা আপনার অপছন্দের মানুষের বিরুদ্ধেও যদি হয়, ইউ হ্যাভ টু ফাইট ফর দ্যাট। আপনি তার বিচারের পক্ষে যান, ও অন্যায় করেছে, ওর ফাঁসি হয়ে যাক বিচার হয়ে, কিন্তু ওর কতগুলো মানবিক অধিকার আছে, কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের কনস্টিটিউশন স্বীকৃত, ওগুলো কিন্তু মেনটেইন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। জনাব আহমেদ আজম খান, যে গণতন্ত্রের কথা ডাক্তার জাহিদুর রহমান উল্লেখ করেছে, সেই গণতন্ত্র থেকে কতটা দূরে বাংলাদেশ? বাংলাদেশ তো একটা সেকেন্ড একটা জিনিস যোগ করে দিই, আজম ভাইয়ের ভালো লাগবে না হয়তো, তারপরও বলছি, এই ধরনের অনেক ক্ষেত্রে বিএনপি এবং ছাত্র দলের লোকজন ইনভলভড, এটা দেখা গেছে। কিছুদিন আগে ছাত্রলীগের একটা ছেলেকে পিটিয়ে রিকশায় তার পিঠের উপরে পা দিয়ে 2 কিলোমিটার ঘোরানো হয়েছিল, ছাত্র দলের নেতা ছিল তারা ওখানকার। এগুলো খুব বাজে প্রবণতা। জি বলবেন। জি, আবার প্রশ্নটা করেন, আমি ভুলে গেছি। যে গণতন্ত্রের কথা ডাক্তার জাহিদুর রহমান বলেছিল, সেই গণতন্ত্র থেকে বাংলাদেশ কতটা দূরে? আপনি তো বলছিলেন আগের অংশে যে গণতন্ত্রের মূল স্তম্ভ নির্বাচন। অনেক দূরে, অনেক দূরে এই জন্যেই যে, যেমন এই যে একটু আগে ডক্টর জাহিদ যে বিষয় আলোচনা করলেন যে সংসদ এবং গণপরিষদ 70-এর নির্বাচনের পরে পাশাপাশি কাজ করেছে,
যে পাশাপাশি কাজ করেছে, কতক্ষণ সময় গণপরিষদ কাজ করেছে? যতক্ষণ সময় একটি সংবিধান রচনা না হয়েছে ততক্ষণ, অর্থাৎ এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওই অ্যাসেম্বলির ভেতর থেকেই, অর্থাৎ সংসদের ভেতর থেকেই কিছু লোককে 39 মেম্বার সম্ভবত, এদেরকে নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। এবং যখন সংবিধান রচনা শেষ হয়ে গেল তখনই গণপরিষদও শেষ হয়ে গেল, কিন্তু পুরো পিরিয়ড রইল এই পার্লামেন্ট। কাজেই এটা গণপরিষদ এবং সংসদ এটা পাশাপাশি চলে না। গণপরিষদ একটা নির্দিষ্ট সময়ের জন্যে, আর পার্লামেন্ট হয় পুরো টেনিউরের জন্য, পুরো 5 বছরের জন্য। আর আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী, দলীয় সভাপতি বা দলীয় প্রধান এবং সংসদ নেতা এক ব্যক্তি থাকলে ক্ষমতার ভারসাম্য থাকে না, আমি বলবো যে এটা নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হলে আপনাকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগিটা দরকার হবে, যে নির্দিষ্ট কিছু বিষয় থাকবে যেগুলো রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন প্রধানমন্ত্রী যিনি, বাংলাদেশের বাস্তবতায় সেই সুযোগ থাকে কিনা সেই প্রশ্ন কিন্তু ডক্টর জাহিদুর রহমান আগের অংশে তুলেছেন। শুনেন, বাংলাদেশের বাস্তবতায় সুযোগ কখন হবে? আমরা শুধুই টকশুতে কথা বললে আর শুধুই এই দুদিন পর পর গণতন্ত্র মুখ থুবড়ে পড়লে বাস্তবতা তৈরি হবে নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে। আপনার ভারতে আজকে প্রায় 80 বছরের উপরে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন চর্চা হচ্ছে, আপনার ইংল্যান্ডে হচ্ছে। এর পরেও কি সব সমস্যার সমাধান হয়েছে? এখনো সেখানে প্রচুর সমস্যা এবং সংস্কার কর্মসূচি চলছে। কাজেই এটা রাতারাতি সমাধানের বিষয় নয় যে আমরা কথা বললাম আর আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করলাম, একমত পোষণ করলাম, সব সমস্যার সমাধান হয়ে গেল। না, গণতন্ত্রে সব কিছুতে একমত হওয়া যায় না। তারপরেও আমি বলবো যে বাংলাদেশে এই 5ই আগস্টের চেতনার একটা ভালো দিক যে এই ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। তারপরেও চর্চায় যেতে হবে। চর্চায় যেতে 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 চর্চা করতে করতে একটার পর একটা সংসদ আসবে, এবং যে সংসদ সিল মারার সংসদ না, যে সংসদ রাতের ভোটের সংসদ না, যে সংসদ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের সংসদ এবং সরকার, আস্তে 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 আমাদের এই চর্চার মধ্য দিয়েই আপনার যে কথাটা যে ওই গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে এবং আমাদের অনেক সমস্যা আস্তে আস্তে আমরা সমাধানের পথে যাব। এটা রাতারাতির বিষয় না। এটা এখনো ভারত আমেরিকায়, যে আমেরিকার কথা বললেন, ডোনাল্ড ট্রাম্পের কথা বললেন, এখনো আমেরিকায় এত শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায়ও কিছু কিছু শাসক চলে আসেন যারা এই গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দেন। কিন্তু এইটা যদি আমেরিকায় গণতন্ত্রের চর্চাটা থাকে, এবং আমি মনে করি থাকবে, তাহলে এটা খুব বেশিদূর এই ধরনের অপশাসন চলবে না। যেমনি ভারতে একটা চরম একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায়, তারপরেও কিন্তু সেখানে গণতন্ত্র চর্চাটা কিন্তু চলমান আছে, সংসদ কিন্তু চলমান আছে। আপনার ইংল্যান্ডে দেখেন এই কয়েক মাসে কয়েকটা সরকারের পতন হয়েছে, তারপরেও কিন্তু তাদের চর্চাটা আছে। মূল কারণ হচ্ছে মৌলিক বিষয়গুলোতে কোনো বিতর্ক নেই, কিন্তু বাংলাদেশের মূল জায়গায় বিতর্ক আমরা দেখছি যে সংবিধান থেকে শুরু করে মৌলিক বিষয়গুলোতেই কিন্তু বিতর্ক রয়েছে। সেই সমস্যা আমরা কিভাবে কাটিয়ে উঠবো সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আহমেদ আজম খান, যে আলোচনায় আমরা ছিলাম, অন্যান্য দেশে আমরা যেমনটা দেখি যে মৌলিক বিষয়গুলোতে কোনো বিতর্ক নেই, কিন্তু আমাদের কি মূল সংকট এই জায়গাটিতেই? এ কারণেই কি গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খাই আমরা? আমার মনে হয় যে এই যে মৌলিক বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্য নেই, এই জন্যে তাড়াতাড়ি আমাদের ওই মৌলিক বিষয়গুলি ঐক্যমত্যের জন্যে আমাদের নির্বাচনে চলে যাওয়া উচিত। কারণ এই যে সাংবিধানিক মৌলিক বিষয়গুলো, এই সাংবিধানিক মৌলিক বিষয়গুলো তো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করণীয় নেই। এটা তো সংসদের বিষয়, এটা তো সংসদ ছাড়া এগুলোকে পরিবর্তন
করা সম্ভব না। এই জন্যেই এখন এই মৌলিক বিষয়গুলো চার্টারে রেখে আমাদের দ্রুত আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে যাওয়া উচিত, যাতে করে সংসদের অধিবেশনগুলোতে দ্রুত এই মৌলিক বিষয়গুলোতে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করে এগুলোকে সংসদীয় স্থায়ী কমিটিতে নিয়ে সার্বিক সমাধান দেখছেন। আমি মনে করি নির্বাচনের মধ্য দিয়ে অনেকটা সমাধান, আমি সার্বিক সমাধানের কথা কখনোই বলিনি। আমি মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রায় 50% সমাধানে চলে যাবে, আর এর পরের সমাধানগুলো আলোচনার জায়গা তৈরি হবে, চর্চার জায়গা তৈরি হবে, সবকিছু মিলিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। ডক্টর জাহিদুর রহমান, ভারত পাকিস্তানের উত্তেজনার প্রভাব কি বাংলাদেশে পড়বে? বাংলাদেশের এখন কি করণীয়? উত্তেজনার প্রভাব সরাসরি পড়বে না, কিন্তু একটা রিজিয়নে যখন সমস্যা শুরু হয় তখন নানান রকম চাপ তৈরি হয়। আমরা চাই বা না চাই দেখা যাবে আমরা কার পক্ষে আছি, এক একজন এক এক পক্ষে থাকবে। তার চাইতে জরুরি কথা, আমি প্রথম যেটা মনে করি, কোনো বড় কোনো যুদ্ধ এখানে হবে না। এটা সর্বোচ্চ যেটা হতে পারে 2019 সালে পুলওয়ামা মানে অ্যাটাকের পর, মানে ওই যে ওখানে যে সোলজারদেরকে হত্যা করা হলো, তারপর তারা বালাকোটে একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এর চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি মাঝারি মানেরও একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আরও মেজর প্রবলেম দাঁড়াবে, এখানে একটা প্রক্সি ওয়ার হতে পারে। কারণ চায়না খুবই গুরুত্বপূর্ণ অ্যালাই পাকিস্তানের, আবার ইন্ডিয়ার সাথে এখন আমেরিকার বেশ কিছুদিন থেকেই তার গুরুত্বপূর্ণ পার্ট, কোয়াডের সদস্য, একটা সামরিক জোটের সদস্য। আর ট্রাম্পের তো খুবই মনোযোগ আছে মোদির প্রতি, আর যদি চায়না ওইদিকে ইনভলভ থাকে, এইভাবে যদি একটা বড় স্কেলের যুদ্ধ, মানে মাঝারি স্কেল, বড় স্কেল না, অল আউট যুদ্ধ তো আসলে হবে না 100% নিশ্চিত। দুটো নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী দেশের মধ্যে ফুল স্কেল যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সো ওইভাবে যদি একটা মাঝারি যুদ্ধ লেগে যায়, তখন অনিবার্যভাবেই যেটা হবে, সারা পৃথিবীতে আমরা ধরে নেব যে তাদের ফুল স্কেল যুদ্ধ বা নিউক্লিয়ার ওয়েপন ইউজড হবে না, কিন্তু এরা যখন যুদ্ধে জড়িয়ে পড়বে, পৃথিবীতে একটা অনিশ্চয়তা তৈরি হবে যে এখানে নিউক্লিয়ার ওয়েপন ইউজড হতে পারে। সো এই অনিশ্চয়তাগুলো খুব সিরিয়াস ইম্প্যাক্ট ফেলবে গ্লোবাল ইকোনমিতে, এবং আমাদের এই জোনেও সেটার প্রভাব তো আসতে বাধ্য। আর ওই যে বললাম, প্রত্যেকটা দেশ চাইবে আমরা কারো না কারো পক্ষে যাই, সেগুলো আমাদের উপরে কূটনৈতিক চাপ তৈরি করবে। একই সাথে আমাদের মিয়ানমারের দিকটাও খুব অস্থির অবস্থা আছে। তার মানে আপনি খেয়াল করুন, পুরো সাবকন্টিনেন্ট এবং মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া নিয়েও কিন্তু নানামুখী আলোচনা চলছে। এই মানবিক করিডোর কি নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা বাংলাদেশের জন্য? নিশ্চিতভাবেই করবে, জেনে শুনেই এজন্য মনে হয়, মানে ঝুঁকি তৈরি করবে আপনার আমার কাছে, এটা কারো কারো কাছে বেনিফিশিয়ারি মনে হয়ে থাকতে পারে। কারণ মানবিক করিডোরের যে হিস্ট্রি আছে, ধরুন গাজায় অনেকগুলো মানবিক করিডোর হয়েছে এবং ইসরায়েল অ্যাটাক করেছে, ইসরায়েল পারমিট করার পরও অ্যাটাক করেছে। কারণ হয় কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মারিওপলে মানবিক করিডোর হয়েছিল, রাশিয়া অ্যাগ্রি করেছিল, কিন্তু দেখা যায় কি ওইগুলোর মধ্য দিয়ে আপনি এমন সব জিনিস আসলে শেষ পর্যন্ত যায় যেগুলো যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। সো আরাকান আর্মির কাছে এমন জিনিস যাবে, আপনি নিশ্চিত থাকুন, সেটা জানতা যে আছে, তাদের সেনাবাহিনী আছে, সে পছন্দ করবে না। সে দেখা গেলো যেখানে করিডোরে এসে তাদের তো এয়ার পাওয়ার আছে, রাখাইন প্রভিন্সে ওদের সেনাবাহিনী নাই, সেনাবাহিনী এখান থেকে পরাজিত হয়ে চলে গেছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে, কিন্তু তাতে এয়ার পাওয়ার আছে, সে বমিং করলো, এরপর আমরা পাল্টা করব। এবং বাংলাদেশে একটা অস্থিরতা যদি শুরু হয়, ওই যে 5 বছরের একটা আলাপ আপনি শোনেন না, মানে 5 বছর, বা কেউ কেউ বলছেন যতদিন ডক্টর ইউনূসের আয়ু থাকে ততদিন যেন নির্বাচন না হয়, এই ধরনের নানান আলাপ। একটা যুদ্ধ মাঝারি মানের বা সীমান্ত পর্যায়ে একটা যুদ্ধ যদি লেগে যায়, নির্বাচনের আলাপ কি থাকবে? সো ইচ্ছে করে এটা কেউ বাধারও চেষ্টা করছে, আমি এই ধরনের সন্দেহও করি। এটা যদি কেউ বাড়াবাড়িও মনে করে, আমি সন্দেহটা প্রকাশ করে রাখতে চাই, কারণ এটা স্টেক এত হাই, এরকম কোনো চিন্তা যাতে কারো মাথার মধ্যে না আসে। এটা ভীষণ ঝুঁকিপূর্ণ ব্যাপার, এর মাধ্যমে কোনো কিছু অর্জিত হবে না, শুধুমাত্র কারো না কারো ক্ষমতায় থাকাটাকে দীর্ঘায়িত করা ছাড়া। অ্যান্ড ফাইনালি, যে সরকারটা ডক্টর ইউনূসের কথা মতে 8 মাসের মাথায় কিন্তু নির্বাচন দিতে পারেন, উনি কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কথা বলেন যে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন। সো আমি এটা ধরে নিলাম কম সংস্কার হলো, বিএনপি সংস্কার আরও মানলো না, ইত্যাদি ইত্যাদি। সো 8 মাসের মধ্যে যে সরকারটা নির্বাচন হবে, সেই সরকার এই রকম বিরাট একটা স্ট্র্যাটেজিক সিকিউরিটি অ্যান্ড পলিসি ডিসিশন কিভাবে নেয়, কেন? একই বিষয়ে জনাব আহমেদ আজম খান, আপনার 2-4 লাইন শুনতে চাই। দেখুন, আমি মনে করি যে এই মানবিক করিডোরের সম্পর্কে ডক্টর জাহিদ যে কথাটা বলেছেন খুব যথাযথ বলেছেন। তারপরেও যদি সরকার মনে করেন যে মানবিক করিডোর দেওয়া খুবই প্রয়োজন, অতি জরুরি প্রয়োজন, তাহলে এটা নিয়ে জাতীয় সংলাপ হতে পারে, এটা নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দল সহ
মোটামুটি যারা ভূমিকা পালন করেন সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসতে পারেন, ন্যাশনাল কনভেনশন হতে পারেন। এখন যেহেতু সংসদ নেই সেই হেতু এটা একটা বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সরকারের একা নেয়া একেবারেই উচিত হবে না, খুবই ঝুঁকিপূর্ণ হবে। এখানে পুরো জাতিকে ইনভলভ করা উচিত বলে কিন্তু আমি বিএনপি মনে করি। মহাসচিব আশঙ্কা প্রকাশ করেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। যত আশঙ্কা প্রকাশ করেছেন, কাজেই সেই বিষয়টা সরকারের অবশ্যই অনুধাবন করা উচিত বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে সরকারের এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় কোনো মেজর ডিসিশনে না যাওয়াটা ভালো হবে, সংসদের জন্য রেখে দেওয়া ভালো হবে। যেমন আমি দেখছি এই যে এনবিআরকে নিয়ে খুব একটা অস্থির অবস্থা চলছে, যখন রাষ্ট্রের রাজস্ব আহরণ প্রক্রিয়া এনবিআর এর উপরে নির্ভর করে, সেই এনবিআর এখন টালমাটাল অবস্থা। এনবিআর সহ আরো কিছু প্রতিষ্ঠানে এগুলো চলছে। এই অবস্থা, এগুলো খুব মেজর ডিসিশন, এই ডিসিশনগুলো অন্তর্বর্তীকালীন সরকার না নেয়া উচিত হবে। মানবিক করিডোর প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান যে বিষয়টি ইঙ্গিত করেছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়তে পারে, নির্বাচন বিলম্বিত হতে পারে, সেরকম কোনো আশঙ্কা আপনি করছেন? আশঙ্কা হইতেই পারে, এবং এই ধরনের আশঙ্কা করবার অনেক কারণও থাকতে পারে। কারণ আমরা অতীতে দেখেছি যে কেউ আমরা আইয়ুব খানকে দেখেছি যে ক্ষমতায় থাকবার জন্যে 1965 সালে ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। এরকমও কিন্তু অনেক জায়গায় অনেক কথাই শুনি। এই যে ইয়ের কথা শুনি, আপনার এই অতি সম্প্রতি যে কাশ্মীরের যে ঘটনা, এই ঘটনাও শুনি যে কেউ কোনো না কোনো গোষ্ঠী বা কোনো না কোনো ভাবে কেউ এটাকে তৈরি করেছে, একটা সুবিধাভোগী, যে ভারত পাকিস্তানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলে হয়তো বা কারুর না কারুর সুবিধা হয়ে যাবে। এগুলো এরকমই। কাজেই এগুলো নিয়ে আমাদের অবশ্যই সজাগ এবং সচেতন থাকা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার সকলের আগে। শেষ করছি দেশপ্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।